আমার সিনেমায় আসবো এটা কখনোই স্বপ্ন ছিল না। আমার বেড়ে ওঠাটা সালমান শাহর ছবি, সালমান ভাইয়ের আগমন, তার ছবির চরিত্রগুলো নিজের ভেতরে যে একটা সিনেমার মানুষের প্রভাব যে সাধারণ দর্শকের ওপর পড়ে, আমিও সেই চরিত্রগুলোর মতো করে সমাজে চলতে চেয়েছি। তো উনি দেখে আমাকে বললো, এই তুমি সিনেমা করবা? তো আমি বললাম, না ভাই, আমি সিনেমা করবা না? তুমি করো কি? সিনেমা করবা না কেন? না, সিনেমা করলে আমার ফ্যামিলি ত্যায্যপুত্র করবে। রিয়াজ, শাবনূর কেউ কিচ্ছু জেনে আসেনি, আমরা এসে জানছি। জানবো সেই বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা অনেক বেশি কিউরিয়াস। তা একদম শুরুটা সম্পর্কে জানতে চাই, কিভাবে আসা হলো? স্বপ্ন ছিল? সিনেমায় মানে সিনেমায় তো আমরা জানি, কিন্তু আশাটা কিভাবে হলো? স্বপ্নটা কিভাবে তৈরি হলো? আচ্ছা, স্বপ্নটা আমার সিনেমায় আসবো এটা কখনোই স্বপ্ন ছিল না। স্বপ্নের মানুষকে নিয়ে লালন করেছি নিজেকে, সেটা হলো সালমান শাহ। আবারও বললাম, আমার বেড়ে ওঠাটা সালমান শাহর ছবি, সালমান ভাইয়ের আগমন, তার ছবির চরিত্রগুলো নিজের ভেতরে যে একটা সিনেমার মানুষের প্রভাব যে সাধারণ দর্শকের ওপর পড়ে, আমিও সেই চরিত্রগুলোর মতো করে সমাজে চলতে চেয়েছি। তো সেখান থেকে প্লাস গ্রুপ থিয়েটারে কাজ করতাম। তো কখনো সিনেমার হিরো হবো এটা কখনো ভাবনাতে ছিল না। তো ঢাকায় যখন আমি আসি, আমার একটা ভাই, নাসির ভাই, ওনার মাধ্যমে আমি একদিন একটা চ্যানেলে যাই, এটিএন বাংলায়। তো চ্যানেলে ঢুকতেই আমার নাসির ভাইয়ের সাথে একজনের পরিচয়, হাসিবুল ইসলাম মিজান। উনি হচ্ছেন পরিচালক। উনি আমার স্বপ্ন তুমি, জন্ম, কপাল, প্রেমের কসম, এই ছবিগুলোর ডিরেক্টর। তো উনি আমাকে দেখে, নাসির ভাইয়ের সাথে আগেরই পরিচয়, তো নাসির ভাই পরিচয় দিল ছোটো ভাই। তো উনি দেখে আমাকে বললো, এই তুমি সিনেমা করবা? তো আমি বললাম, না ভাই, আমি সিনেমা করবা না? তুমি করো কি? আমি টুকটাক মঞ্চে কাজ করি, আর তেমন কিছু না। সিনেমা করবা না কেন? না, সিনেমা করলে আমার ফ্যামিলি ত্যায্যপুত্র করবে। তোমার দেশের বাড়ি কই? চট্টগ্রাম। ছেলেরা আমাদের পেছনে ঘুরে সিনেমার জন্য, তুমি উল্টা তোমার নাম্বার দাও, আমার কার্ড রাখো। আমি নাম্বার দিলাম, কার্ড রাখলাম। আর কি কর, আর তেমন কিছু করি না। ঠিক আছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আচ্ছা, তোমাকে আমার দরকার, তোমাকে আমি একটা গল্প শোনাবো। আচ্ছা, আচ্ছা। এরপর বিদায় নিলাম। বিদায় নিয়ে আমি আমার কাজ সেরে চলে আসলাম। ঠিক পরের দিন উনি রিং দিয়েছেন যে, তুমি আমার গল্পটা শোনো। বললাম, না ভাই, আমি সিনেমা করবো না। তারপর এরকম মাসে একবার দুইবার উনি আমাকে ফোন দেন, মাঝে মাঝে খবর নেন। হঠাৎ করে ওনার দুইটা প্রোগ্রাম ছিল এটিএন বাংলায়। একটা প্রোগ্রামের নাম ছিল সিনেমা, আর একটা প্রোগ্রামের নাম ছিল নতুন ছবির গান। উনি সিনেমা বিষয়ক প্রোগ্রাম করতেন। তো এরকম ওই সিনেমা বিষয়ক প্রোগ্রামগুলো টেলিভিশনে দেখতাম। তো একটা সিনেমায় দেখলাম ওনার পরিচালনায় একটা ছবি, কপাল ছবি। ওই ছবিতে কাজ করেছেন সাকিব ভাই, তারপর মাহফুজ আহমেদ ভাই, তারপর শাবনূর ম্যাডাম, রেসি, দিঘি, এরা। তো ফুটেজ দেখে আমি নিজে ওনাকে ফোন দিলাম যে, ভাইয়া, আপনার এই ছবিটা ভালো হবে, ভালো লাগলো আপনার ফুটেজগুলো দেখে। এই তুমি কই? জি ভাইয়া, আমি বাসায়। তুমি আসো, এফডিসিতে আসো, শাবনূর আছে, সাকিব আছে, সবার সাথে পরিচয় করে। না ভাইয়া, আমি আসতে পারবো না। তাহলে তুমি কালকে আমার সাথে আসো, দুপুরে এফডিসিতে ডাবিং হচ্ছে, তুমি আসো। না, বললাম, কথা দিতে পারছি না। কয়, না, তুমি কথা দাও, আমি পাশ রাখবো গেটে, তোমার আমি রাতে কনফার্ম করবো। আচ্ছা ভাইয়া। রাতে 11টায় ফোন দিলেন যে, কালকে দুপুর 11টা থেকে 12টার ভিতর তুমি ঢুকবা, আমার পাশ দিয়ে আছে। সকালে আমি আর অত গুরুত্ব দিইনি, কালকে ভুলে যাবেন হয়তো উনি। ঠিক 11টায় উনি ফোন দিয়েছেন, তুমি কি আসতেছো? পাস দেওয়া আছে এবং খাবার অর্ডার আছে তোমার নামে। তো বললাম, আসতে হবে? হ্যাঁ, আসো, তুমি আসতে হবে। আমি 12:30টার দিকে পৌঁছালাম এফডিসিতে। গিয়ে ঢুকতেই দেখি মাহফুজ আহমেদ, আমাদের অভিনেতা, উনি আমাকে দেখে বললো, তুমি আরজুনা? জি ভাইয়া। এই তুমি ছবি করতেছো না কেন? ভাইয়া, ছবির অবস্থা তো ভালো না, অশ্লীল ছবি আমরা করতেছি না, এখন অশ্লীল ছবির সময় না। করো, গল্পটা তো সুন্দর, এটা আমি জানি। যাও, ভিতরে চলো। ভিতরে নিয়ে গেল, ওনাদের সাথে ডাবিং দেখলাম। ওই দিন শাবনূর ম্যাডাম ছিলেন, রেসি ছিলেন, মাহফুজ ভাই ছিলেন, দিঘি ছিলেন, সাকিব ভাই ওই দিন ছিলেন না। তারপরে এরকম দুপুর একসাথে খেলাম। 5টার দিকে আমাকে নিয়ে ওরা সবাই বসলো, শাবনূর ম্যাডাম সহ, যে, এই তুমি ছবি করবা না কেন, সমস্যা কি? বললাম, আমি তো ছবির কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। আমরা রিয়াজ, শাবনূর কেউ কিচ্ছু জেনে আসেনি, আমরা এসে জানছি। ঠিক আছে, তুমি গল্পটা শুনো। পরে সিদ্ধান্ত হলো যে কালকে
ডাবিং নেই, তাহলে কালকে তুমি কোথায় থাকো? আমি তো সিদ্ধেশ্বরী থাকি ঢাকায়। তো ডিরেক্টর থাকেন হচ্ছে দিলু রোড ইস্কাটন। তো বলে যে তুমি আমার বাসায় এই ঠিকানা, তুমি কালকে আসো, গল্পটা শোনো। আমি রাজি হলাম। পরের দিন গল্প শুনলাম ওনার বাসায়। দেখি গল্প শুনে মানে একটা থাপ্পড়ও নেই। মানে আমি যেরকম ভয় পাইতেছি ওরকম কিচ্ছু নেই। তো আমি বললাম ভাইয়া একটা থাপ্পড়ও তো নেই। বলে যে ফাইট রাখবো? আমি বললাম না না না, মানে এটাই থাকবে গল্প? হ্যাঁ এটাই থাকবে। আমি বললাম তাহলে আমার মা যদি রাজি হয় তাহলে আমি করতে পারবো। কয় তাহলে ফোন দাও আম্মাকে। তা আমি ফোন দিলাম, আম্মা আমার একটা বড় ভাই কথা বলবে। উনি ফোন দিয়েই মা ডাকা শুরু করেছেন আম্মাকে, যে মা আমি আপনার আরেকটা বড় ছেলে, আপনার ছোট ছেলের নিয়ে একটা কাজ করতে চাই। আম্মা তো এত কিছু বুঝে না। হ্যাঁ যেটা ভালো হয় করেন। ঠিক আছে। তারপরে এই ফাইনালি ওকে, এরপর ওনার বাসায় খাওয়া দাওয়া হলো।